সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে যে শৈশবে যখন মেয়ে সন্তানরা মানে বাবাকে দেখে মাকে নির্যাতিত করতে বা মাকে নির্যাতিত হতে দেখে বাবার দ্বারা, তখন যখন তারা বড় হয়, মেয়ে সন্তানটি যখন বড় হয় তখন তারা স্বামীর সাথে কী ধরনের আচরণ করে বলে মানে করতে পারে আর কি, বা কী ধরনের আচরণ করে থাকে। কারণ সে যখন ছোট ছিল, শৈশবে আমাদের ব্যক্তিত্বটা শৈশবেই আসলে তৈরি হয়ে যায়, অনেক ব্যক্তিত্বের অনেকটা পার্টি শৈশবে তৈরি হয়ে যায়। তো তখন শৈশবে সে যা দেখে সেটা কিন্তু তার উপরে অনেক বড় একটা প্রভাব ফেলে। তো আজকে আমরা সেটা আলোচনা করতে চাইছি যে যখন মেয়ে শিশুরা দেখে মাকে নির্যাতিত হতে দেখে নির্যাতিত হতে, তখন সে বড় হলে তার বিবাহিত জীবনে স্বামীর সাথে তার আচরণটা কেমন হতে পারে। তো আমি পরিচয় করিয়ে দিচ্ছি, আজকে যারা স্টুডিওতে আছে তারা একজন হচ্ছেন কামাল চৌধুরী। কামাল, তোমাকে স্বাগত জানাচ্ছি। কামাল ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টে আছে। আর আরেকজন হচ্ছে ফায়জা আহমেদ। ফায়জা হচ্ছে একজন সাইকোথেরাপিস্ট। তোমাকেও স্বাগত অনুষ্ঠানে। তো আজকে কে বলতে চাইছে আগে, কামাল বলবে না ফায়জা বলবে? বলি। আচ্ছা, যেহেতু বিষয়টা হচ্ছে শৈশবে মেয়েরা দেখছে তার বাবা মার উপরে, আমি তো মনে করি যে যে কোনো ফিজিক্যাল অ্যাবিউজ শিশু নিজের উপরে যেমন হলে একটা আঘাত পাবে, সে যখন দেখবে অন্য কাউকে আঘাত করা হচ্ছে তখনও সে কিন্তু মানসিকভাবে একটা আঘাত পাবে। একদম, এটা ইউনিভার্সাল। এবং সে কিভাবে এটাকে নেবে, সে কতবার এই ঘটনাটা দেখেছে, কত সময় ধরে দেখেছে, এবং তার পারিপার্শ্বিকতা সব মিলিয়ে কিন্তু প্রভাবটা তার উপরে পড়বে। যেমন আমি যদি বলি যে শিশুটা দেখছে মাকে তার বাবা হাত তুলছে বা অ্যাবিউজ করছে, ফিজিক্যালি অ্যাবিউজ করছে, নির্যাতন করছে, এখন সেটা যদি সে এভাবে দেখে এবং তাকে যদি এটা বলা হয় যে দিস ইজ রাইট, এটা ঠিক, এটা হতেই পারে, এটা সমাজে এটা হতে পারে, স্বামী স্ত্রীকে এরকম গায়ে হাত তুলতেই পারে, এটা হ্যাঁ কষ্ট পাবে, এটা আবার ঠিকও হয়ে যাবে। তো সে এই পারসেপশন নিয়ে যদি বড় হয় তাহলে এটাকে সে নর্মাল মনে করবে। তার জীবনে যখন এটা ঘটবে সে কিন্তু এটাকে অ্যাকসেপ্টেন্স করবে, কিন্তু পেইনটা যে আঘাতটা সেটার সাথে সে কোপ করতে পারবে না। তখনই হবে দু রকমের রিয়াকশন হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হতে পারে সে প্যাসিভ বা মানে এক ধরনের বিষণ্ণতার দিকে যাবে, তার নিজেকে খুব ছোট মনে হবে, ক্ষুদ্র মনে হবে। আর অন্য হচ্ছে রেবেলিয়াস, মানে সে হয়তো পাল্টা একটু বিদ্রোহী মনোভাব। আমার মাকে দেখেছি কিন্তু আমি এটা নিতে পারবো না। তো দুটোই কিন্তু তার জন্য এবং তার পার্টনারের জন্য প্রবলেম, সমস্যা হতে পারে। এই প্রসঙ্গে আরেকটু বলি, আমাদের কিন্তু মানে আমি এই বিষয়টা নিয়ে যখন ভাবছিলাম আমি কিছু রিসার্চ দেখছিলাম। তো দেখলাম যে অনেকগুলো দেশ আছে, নর্থ আফ্রিকান কান্ট্রি একটা রিসার্চ দেখছিলাম যে সেখানে মহিলাদের উপর একটা ইন্টারভিউ করা হয় এবং তাদেরকে বলা হয় যে তার হাজব্যান্ড যদি এরকম করে কি হবে। বেশিরভাগই উত্তর দিয়েছে যে ইটস ওকে, আমার এটাই ঠিক আছে, আমার এটাই কালচার, আমি এভাবেই দেখে বড় হয়েছি, কষ্ট পাচ্ছি, হ্যাঁ আমার গায়ে ব্যথা হচ্ছে, বাট এটা আমরা গল্প গুজব করে আবার হালকা হয়ে যাচ্ছে। সবারই একই রকম এক্সপিরিয়েন্স। অর্থাৎ একটা সোসাইটি যদি একটা ম্যাল প্র্যাকটিস মানে বাজে একটা বিষয়কে এস্টাবলিশ করে ফেলে যে এটা নর্মাল, তখন সেটার সাথেই মানুষ একটা অ্যাডজাস্টমেন্ট করে ফেলে। এক্স্যাক্টলি, মানে ওটাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার বিষয়টা, যদিও এটা কিন্তু ব্যাড প্র্যাকটিস, আমি বলবো যে খারাপ একটা প্র্যাকটিস। না, আমরা আসলে মানে এক্সট্রিম জায়গাটাতে চলে যাই আর কি, হয় বেশি অ্যাকসেপ্ট করে নেওয়া বা বেশি রিবেলিয়াস হওয়া। একটু পরে আসি তোমার কাছে ফায়জা, আমি জানি তুমিও সুন্দর করে বলবে। একটু একটা ফোন নিচ্ছি। হ্যালো। ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা সবাই। আমি ঢাকা থেকে বলছি। হ্যাঁ, তো আমি আসলে আমার পারিবারিক কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য ফোন করেছি আর কি। তো আমি হচ্ছে বিয়ে করেছি 2005 বছর, কিছুদিন আগে 5 বছর শেষ হলো। আচ্ছা। তো যেটা হচ্ছে যে কিছু বিষয় নিয়ে হচ্ছে যে আমি সমস্যার মধ্যে ভুগতেছি। তার ভিতরে কিছু বিষয় হলো যে আমার স্ত্রীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে আমার প্রায় হচ্ছে যে মতের অমিল হচ্ছে। তো মতের অমিল যখন হচ্ছে
খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়। কি হয়ে যায়? এগ্রেসিভ হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, যে কোনো বিষয় মানে সিম্পল যে কোনো একটা বিষয় নিয়ে যদি তার সাথে আমার কথা মতের অমিল হয়, সে খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং সে আমার সাথে মানে তার সাথে আমার সাথে মানে কথার পর্যায়ে এমন হয় যে প্রচন্ড পরিমাণে সে আমার সাথে মনে করেন যে রাব বিহেভ করে আর কি। আচ্ছা, মানে তার কথা বলার ভয়ে তার ধরন থাকে অন্যরকম আসলে। মানে অনেক মানে মানে কি বলবো আর কি। যদিও আমরা দুজনই হচ্ছে এডুকেটেড ফ্যামিলি থেকে বিলং করি, সো মানে ওয়েল এডুকেটেড একজন পার্সন। তো এখন যেটা হচ্ছে যে আমার একটা বাচ্চা আছে, বাচ্চার বয়স নিয়ার অ্যাবাউট 3.5 বছর। আচ্ছা, তো মেয়ে বাচ্চা না ছেলে বাচ্চা? মেয়ে। আচ্ছা, আজকে যেহেতু আমাদের টপিকটার সাথে অনেকটা মিল আছে তো সেজন্য জিজ্ঞেস করলাম প্রশ্নটা। ওকে। তো এখন যেটা হচ্ছে যে আমি গত সপ্তাহে আপনাকে ফোন দিয়েছিলাম আর কি, তো শেষ সময় ছিল তো একদম। আচ্ছা আচ্ছা, তো পরে হচ্ছে কথা বলতে পারিনি। আপনার প্রোগ্রামটা আমি প্রায় দেখি, কিন্তু ফোন দিব করে সাহস করে বা ওরকম জায়গা থেকে দিতে পারি না আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ, সাহস করার জন্য অনেক ধন্যবাদ। আমি দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিলাম আসলে। এই হলো বিষয়। তো এখন তার সাথে আমার যখন কথার মানে মত বিরতি ঘটে, তো আমি বেশি যদি কথা বলি তা না, যে একটা কথা বলে আমি চুপচাপ থাকি। তো আমি কেন চুপ আছি সেটা নিয়েও সে আমার উপরে মানে কথা বলে, আর তার ব্যবহারগুলো হয় খুবই মানে কি বলবো আর কি। আচ্ছা, একটা যদি আমরা ইনসিডেন্ট শুনতে পারতাম আমাদের জন্য বুঝতে অসুবিধা হতো বেশি। হ্যাঁ, যে কোনো একটা ঘটনার উল্লেখ করা যায়? হ্যাঁ, যেমন ধরেন আমি যদি একটা ঘটনা বলি, সিম্পল একটা ঘটনার কথাই বলি, রিসেন্ট কদিন আগে ঘটে গেল। যেমন ঘরের কাজের লোক নিয়ে। আচ্ছা, তো কাজের লোক নিয়ে হচ্ছে যে কাজের লোক যেহেতু সে ডিল করে, সেই আমি তাকে তার উপর চেয়ে দিচ্ছি তুমি তোমার তো ডিল করো, এখন তার স্যালারি কত টাকা দিবা বা দিবা না সেটা তার ব্যাপার। তো যেটা হয় যে এখন যেটা হয় মানে কাজের লোক আমি দেখতেছি যে এই লোকটাকে যদি 2,000 টাকা বাড়াই দেওয়া হয় সে আমার বাসায় কন্টিনিউ কাজ করবে, কিন্তু সে সেটা চাচ্ছে না। আমি এটা নিয়ে সে একটা সময় কথা বলতে বলতে সে খুব হাই টেম্পার হয়ে গেল আর কি। এবং যখন আমি চুপ থাকি তখন আমি কেন চুপ, কথা কেন বলি না, তখন আমি তাকে একবার এভাবে বহুতবার বুঝিয়ে বলছি, দেখো তুমি যখন কথা বলো আমাদের দুজনের একজনকে চুপ থাকতে হবে, দুজনই কথা বলি তাহলে জিনিসটা আরো খুব খারাপ পর্যায়ে যাবে। এই হলো বিষয়গুলো হয় এবং এটা খুব ফ্রিকোয়েন্টলি হচ্ছে। মানে একটু যদি আরেকটু শুনতে পারতাম যে ও কাজের লোককে বেতন বাড়াতে চাচ্ছে না কিন্তু হাজবেন্ড সেটা চাচ্ছে, তখন সে তার যুক্তিটা কি দাঁড় করায় সে সেখানে? মানে আমাদের যুক্তি তর্ক দিয়ে কথা বললে হয় কি আমরা একটা কারণ সুন্দর করে উল্লেখ করতে পারি, তো এখানে কি সেই কারণগুলো মানে দুপক্ষ থেকে আসে উল্লেখ করা হয়? কেন সে 2,000 টাকা বেশি দেবে না তার কারণ নিশ্চয়ই তার কাছে কিছু মানে একটা যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে আর কি। এখন যেহেতু কাজের বাসার লোক নিয়ে আমি যেহেতু ডিল করি না, হ্যাঁ, কারণ আমার কাছে মনে হয় যে আমার লোকটা এসেনশিয়াল, আমার দরকার, বেবির জন্য দরকার বা আমার বাসার জন্য দরকার। আর তো এটা সবাই আমি তাকে বুঝিয়ে বলি যে আসলে তো এই যে লোকগুলো এদের পাওয়া খুব টাফ, এখন তো এরকম পাওয়া যায় না হেল্পিং হ্যান্ড। তো তুমি যদি তাদেরকে 2 টাকা বাড়াই দিয়ে হলো যদি আমি রাখতে পারি সমস্যা কোথায়? আমার তো তাকে 2 টাকা দিতে আমার সমস্যা নাই। হ্যাঁ, সেখানে স্ত্রীর যুক্তিটা কি থাকে? না আমি তাদের থেকে যে যেমন ধরেন যখন আমাদের বাসায় যে লোকটা আসছিল তাকে আনা হয়েছে, যখন তার সাথে কথা ছিল যে 1 বছর পরে তার স্যালারিটা ইনক্রিজ করে দেওয়া হবে। 1 বছর আগেই তারা হচ্ছে যে বেশি চাচ্ছে, না দিলে তারা চলে যাবে এরকম একটা বিষয়। তো আমি বলছি ঠিক আছে ওকে ফাইন, যেহেতু আমাদের দরকার, তারা তাদের জায়গা থেকে বলতেছে এখন সে 1 বছর আগে তাকে স্যালারি মানে দিবে না বাড়াইয়া, ব্যাপারটা এরকম আর কি। না, আমার প্রশ্নটা ওই জায়গাটাতে ছিল যে বাড়াতে যে সে চায় না সেখানে তার পক্ষ থেকে তো একটা যুক্তি আছে না, স্ত্রীর পক্ষ থেকে সেটা কি থাকে? সেটা কি ছিল যে 1 বছর পরে আমি তাকে বাড়াই দেওয়ার কথা, কিন্তু আমি 1 বছর আগে কেন তাকে দিব? এখন 1 বছর আগে না দিলে সে চলে যাবে, ব্যাপারটা এরকম। ইভেন তো হচ্ছে চলেই গেছে অলরেডি, গত সপ্তাহে চলে গেছে। ওকে, তো এরকম করে একটা মতের অমিল হচ্ছে আর কি দুজনের, তাই তো? জি জি, ওকে। এবং হচ্ছে যে এটা আসলে ছোটখাটো বিষয় আমার কাছে ম্যাটার করে না, কিন্তু আমার সমস্যা হলো যে সে আমার সাথে যে ধরনের ব্যাপার মানে ব্যবহার করে, মানে আমি আপনাকে আমি ছোট্ট করে দিয়ে বলি, আমার এই 5 বছরের সংসার লাইফে আমি ইভেন তো হয় না যে আমি এখন পর্যন্ত তাকে
খারাপ ব্যবহার দূরের কথা, আমি কোনোদিন তাকে নাম ধরো আমি এখন পর্যন্ত ডাকি নাই। তার সাথে আমার ব্যবহার লেভেলটা এরকম, কিন্তু সে আমার সাথে মনে করেন যে মানে তুই থেকে শুরু করে মনে করেন যে যত ব্যাড ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো সে ব্যবহার করে। ইভেন তো হচ্ছে আমার ফ্যামিলি মানুষদেরকে নিয়ে আসে কথাবার্তা তুলে। ইভেন এখন পর্যন্ত আমি কিন্তু তার ফ্যামিলি কোনো মানুষকে একটু থামাচ্ছি, একটু কষ্ট দিচ্ছি, আমাদের না বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি থেকে ফিরে এসে আবার কানেক্ট করব। হ্যাঁ, আমরা যেই পর্যন্ত শুনলাম সেখান থেকে আবার শুনবো, কেমন? অনেক দুঃখিত যে বিরতির সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি থেকে ঘুরে আসছি, বরাবরের মতন ফিরে আসছি একটু পরে সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে আমরা যখন মাকে নির্যাতিত হতে দেখি ছোটবেলায়, বিশেষ করে মেয়ে সন্তানরা, তখন আমরা স্বামীর সাথে আমাদের পরবর্তীতে আচরণটি কেমন হয়। আমাদের একজন দর্শক বন্ধু ফোন করেছিলেন, আশা করছি আমাদের দর্শক বন্ধু এখন লাইনে আছে। আমরা একটু ফিরে যাচ্ছি দর্শক বন্ধুর কাছে, একটু যদি শুনি আমরা, এরপর থেকে আশা করি ইউ আর দেয়ার উইথ আস। জি 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 আমি শুনতে পাচ্ছি। ওকে জি ম্যাম, যেটা হচ্ছে যে আসলে ব্যাপারটা হচ্ছে যে কিছু কথা থাকে যেটা হচ্ছে আসলে যেটা একটা পাবলিক প্ল্যাটফর্ম, অনেক আসলে কথা বলা যায় না সেটা। হ্যাঁ, তো যেটা হচ্ছে কিভাবে আপনাকে আমি এক্সপ্লেন করতে পারতেছি না হয়তো আমি। তো তার সাথে আমার ব্যবহার মানে এর আগে বেশ কয়েকবার এই সিলি বিষয়গুলো নিয়ে, সিম্পল সিলি বিষয়গুলো নিয়ে সে আমার সাথে রাগ করে আর কি। এবং রাগে পড়ে এবং অনেক সময় পাশের দ্বারা ভাঙচুর শুরু করে দেয়। আমি যখন এই জিনিসগুলো করে আমি খুব খুব অসহায় ফিল করি, আমি খুব ভয় পাই। ইভেন সে আমাকে এভাবে ভয় দেখায় যে মানে আমি যদি শান্তিতে না থাকি, মানে এভাবে তোর জন্য আমি শান্তিতে না থাকি তোরও শেষ করবো, মেয়ের শেষ মেয়ের শেষ করবো, তোর জীবন আমি ধ্বংস করে দেবো। আচ্ছা, ওকে। আমি আসলে আমি হচ্ছে যে খুব আমাদের ফ্যামিলিটা হচ্ছে যে আমরা খুব খুব নিরিবিলি এবং খুব নিচু লেভেল থেকে আমরা আসলে উঠে আসছি। আচ্ছা, আমার ফ্যামিলি আমার মা বাবা অত শিক্ষিত না, কিন্তু আমরা যারা ভাইরা আমরা মানে খুবই ওয়েল এডুকেটেড। মানে বাংলাদেশের সব থেকে নাম করা বিশ্ববিদ্যালয় থেকে আমরা পড়াশোনা করে আসছি। আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না। তো যখন সেই জিনিসগুলো করে আমার সাথে খারাপ ব্যাপারগুলো আমি খুব কষ্ট পাই। ইভেন হচ্ছে যে আমি সবসময় ভয় পাই যে আমার মেয়েটার না ক্ষতি করে ফেলে। ইভেন হচ্ছে এরকম সিলি মেয়েটা তো আসলে শারীরিক ভাবে ক্ষতি করা, আর মেয়েটা তো মানসিক ভাবে অলরেডি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু না, ক্ষতিগ্রস্ত হচ্ছে যে ও যদি এখনো বয়স কম। এবং না সরি, আমরা কিন্তু এখানে ভুল করছি। ওর কিন্তু খুব প্রাইম পিরিয়ড এখন থেকে ওর এই বয়সে কিন্তু পার্সোনালিটি ডেভেলপ করে। ও 3 বছর 3.5 বছর বয়স, তো এই বয়সের আগে থেকেই মানে বলা হয় যে এটা একদম খুবই ফরমেটিভ ইয়ার্স বলা হয় এগুলোকে। হ্যাঁ, এখন যেহেতু আমাদের বলে হার্ড ডিস্কটা খালি থাকে, তো ব্রেনের হার্ড ডিস্কটা খালি থাকে, যাই কিছু বাইরে ঘটছে, আমার বাইরে ঘটছে, সব কিছু কিন্তু একদম অ্যাবজর্বড হয়ে যায়। হ্যাঁ, একদম একটা স্পঞ্জের মধ্যে, স্পঞ্জটা যদি আমরা পানির উপরে রাখি, ওটা যেমন পানিটা শুষে নেবে, ঠিক সেরকম করে ব্রেন সব কিছু শুষে নেয় তখন। হ্যাঁ, তো এটা ওর জন্য কিন্তু ভীষণ এই যে দৃশ্যগুলো দেখছে, ওইগুলো ওর মাথায় আটকে যাচ্ছে। সে কিন্তু অনেকটা মেক সেন্স করতে পারছে না, কিন্তু এটার একটা প্রভাব কিন্তু ওর জীবনে পড়ে যাচ্ছে, ওর ব্যক্তিত্বের উপরে পড়ে যাচ্ছে। আমরা কিন্তু বাচ্চাদেরকে খুব ছোট বলে আমরা ওদেরকে কিন্তু ডিসকাউন্ট করছি, ওদের বয়সটা কম, ওরা এখন বুঝতে পারছে না, এখন তো এগুলো ওদের বোঝার বয়স হয়নি। আসলে যে ওরা কতটা ওদের ইমপ্রিন্ট হয়ে যায়, একদম ব্রেনের মধ্যে প্রিন্টেড হয়ে যায় জিনিসগুলো, আমাদের একদম ধারণাই নেই আসলে এসব ব্যাপারে। হ্যাঁ, এইটা ম্যাম আমি কিছুটা বুঝতে পারি। যেমন যখন ওর মা অনেক রাগ করে, তখন ও মাঝে মধ্যে বলে বাবা মাম্মি অনেক এংরি করতেছে। একদম আমি বুঝি ও শি ইজ গেটিং ডিস্টার্বড, অনেক ডিস্টারবেন্স হচ্ছে। হ্যাঁ, এর মধ্যে আমি আপনাকে আরো কিছু বিষয় শেয়ার করি, যেটা হচ্ছে যে এর আগে ছোটখাটো বিষয় নিয়ে এরকম হলে, যেমন আমি অফিস থেকে আমার আসলে লেট হলো কেন, এটা নিয়ে আসলে পরে সে কথা বলবে না ঠিক মতো আমার সাথে, বা আমার হয় না তার বডি ল্যাঙ্গুয়েজ বোঝা যায়। তো এইরকম বিষয়। আবার একটু থামাচ্ছি, একটু জানতে চাচ্ছি, বিয়েটা কি সম্পর্ক করে বিয়ে নাকি বাবা মা ঠিক করা বিয়ে? না 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 না, এটা ফ্যামিলি থেকে অ্যারেঞ্জড বিয়ে। জি জি।
এবং আমার ছোট একটা বুঝাই বলি, যেমন মনে করেন যে আমার মানে সে আমার ফোন চেক করবে, আমার ফোনের মেসেঞ্জার থেকে শুরু করে এভরিথিং চেক করবে। তো আমি তাকে একদিন না 2 দিন আগে আমি এইভাবে বলছি, দেখো তুমি আমাদের ফোন চেক করো, এটাতে আমি ইনসাল্ট ফিল করি, কারণ তুমি আমার ফোন চেক করে কোনোদিন কোনো কিছু পাইছো? না পাইনি। না আমি পাইনি তাতে কিছু, তোমার ফোন চেক করলে আমার সমস্যা হবে। আমি যদি না কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যখন ফোন চেক করো তখন আমি নিজে অপমান বোধ করি, আমি ইনসাল্ট ফিল করি। তুমি এটা কেন করো? এটা তো করার দরকার নাই। তুমি আমার সাথে এত বছর ধরে আমার সাথে সংসার করতেছো, তুমি আমার মধ্যে যদি ওরকম কোনো থাকতো তাহলে তোমার কাছে তো সেটা চোখে আসতো না। ঠিক আছে, আমরা ডায়লগ গুলো শুনতে গেলে তো দেরি হয়ে যাবে। আমার একটু প্রশ্ন ছিল যে ওর ফ্যামিলির সাথে সম্পর্কটা কেমন, নিজের ফ্যামিলির সাথে? ওর ফ্যামিলির সাথে সম্পর্ক ভালো, এবং ওর ফ্যামিলি খুব ছোট ফ্যামিলি, এবং ও হচ্ছে যে এমনিতে একটু ক্রেজি টাইপের মানুষ। ছোট ফ্যামিলি মানে একটু শুনতে চাচ্ছি, ভাই বোন কতজন ওরা? 2 বোন। আচ্ছা, ও কি ও কত নাম্বার, বড় না ছোট? হ্যাঁ বড়, এবং বড়। আচ্ছা, ওকে। আর ওর কি মানে বাবা মা দুজনের সাথে সম্পর্ক? দুজনের সাথে খুব সম্পর্ক মানে বাবা নাই, বাবা মারা গেছেন, আমার বিয়ের আগে বাবা মারা গেছেন। আচ্ছা। আর মায়ের সাথে সম্পর্ক ভালো। তো ও মাঝে মধ্যে দেখি মায়ের, আমার শাশুড়ি মা তার সাথে খুব রাগারাগি করে, মানে বিভিন্ন কথাবার্তা বলে। আমি তখন তাকে বলি যে সে যে ল্যাঙ্গুয়েজে কথা বলে, আমি বলি তুমি এই মানুষটার সাথে এভাবে কেন কথা বলো? ছোট বোনটার সাথে সম্পর্ক কেমন? ছোট বোনের সাথে সবার সাথে সম্পর্ক ভালো। ইভেন আরেকটা তার পজিটিভ দিক কি, সে যদি আমার সাথে রাগারাগি করে, আমার সাথে মিসবিহেভ করার পরও আবার দেখা গেছে 2 ঘন্টা 3 ঘন্টা পরে সে এসে আমাকে সরি বলে, হ্যাঁ, এবং আমাকে মানে সে অনেক কান্নাকাটি করে তখন আবার সরি বলে যে আমার একটা ভুল হয়েছে। ঠিক আছে, তো আমি বললাম যে ভুল হয়, আমি তা আবার মেনে নেই, কিন্তু এই ভুলগুলো সে রিপিট অ্যাগেন করতেই থাকে। আমার হচ্ছে যে তখন সে আমার সাথে যে মিসবিহেভ যখন করে, আমি অসহায়, এবং আমার কেন দিন আমার কাছে মনে হয় আমার মানে তখন হাত পায়ে বা শরীরে আমি কোনো রকম কোনো ইয়ে পাই না, মানে হয় না যে আমার খুব ভয় লাগে, মানে আতঙ্কের মধ্যে থাকে যে কখন না কি করে ফেলে। এবং সেটা নিশ্চয়ই ও হাজবেন্ডের চেহারা দেখলেও বুঝতে পারে যে হাজবেন্ড ভীত হয়ে গেছে, তাই না? সো একটু আমাদের প্রশ্নটা করে ফেললে ভালো হয়। আমাদের অতিথিরা এখন পর্যন্ত কিছু কথা বলতে পারেনি। আজকে প্রশ্নটা কি আমাদের জন্য? এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমি আসলে ওকে নিয়ে আমি আসলে কি করতে পারি? আমি আসলে মানে আমি হয় না যে আপনি হয়তো ভাবতে পারেন আমি এই সম্পর্কটা স্কিপ করতে চাই কিনা, না আমি সেটা চাই না। আমার সন্তান আছে, আমার সম্পর্কটা স্কিপ করার এরকম আমি কোনদিন মাথায় আনি না, কিন্তু আমি ওকে চাই একটা কাউন্সিলিং হোক বা যে কোনো হোক, কিভাবে আমি কি করতে পারি। আমি ইভেন ওর সাথে আলোচনা করছি, তোমাকে আমি কোনো ডাক্তার কাছে দেখাবো কিনা, তখন বললো যে তুমি কি আমাকে পেলে ডাক্তার দেখে তুমি পেলে তোমার জন্য সুবিধা হয়, আমাকে পাগল প্রমাণ করা। আমাকে না না, ডাক্তার বললে তো যাবে না, ডাক্তার না, সাইকোলজিস্ট। হ্যাঁ, সাইকোলজিস্টও না, সাইকোথেরাপিস্ট। এবং তাছাড়া এটা দুজনের জন্য, মানে কাপল কাউন্সিলিং, এটা শুধু ওর জন্য নয়। হ্যাঁ, যে তোমাকে আমি দেখাবো তার মানে সমস্যাটা তোমার মধ্যে, আসলে সম্পর্কটা নিয়ে কাজ করার জন্য আমরা সাইকোথেরাপিস্ট আমি হয়তো আপনাকে বুঝাই বলতে পারি না। আমি বলছি যে আমরা দুজনে গিয়ে আমাদের হয়তো আলোচনা করা দরকার। আলোচনা না, এটা একটা সায়েন্টিফিক প্রসিজিওর যে আমাদের মধ্যে বোধহয় একটা ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে। আমরা সুন্দর আরো সম্পর্কটা না করলে আমার মনে হয় যে আমি আমার তরফ থেকে বলবো, আমাদের অতিথিদের আরো অনেক কিছু বলার থাকবে, সেটা হচ্ছে যে আমরা কিছু লিটারেচার পড়তে পারি। অনেক রিসার্চ আছে যে বাচ্চাদের এই যে 3 বছর 3.5 বছর বাচ্চাটার কি ক্ষতি হয়ে যাচ্ছে, এটা কিন্তু রিসার্চ ফাইন্ডিংগুলোর মধ্যে খুব সুন্দর করে রয়েছে। সেগুলো পড়লে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের কত ভুল হয়ে যাচ্ছে। একটু আমি লাইনে থাকতে বলবো, আমাদের অতিথিদের প্রশ্ন থাকতে পারে। ফাইজা তো কথা বলতে পারোনি, তোমার প্রশ্ন থাকলে করো। আপনার ওয়াইফের যে সমস্যাটার কথা বলছেন, আপনি বলছিলেন যে 5 বছরের ম্যারিড লাইফ, কবে থেকে ওনার এই বিষয়গুলো আপনি প্রথম লক্ষ্য করছেন? বিয়ের হচ্ছে 4 মাসের মাথায়, মানে যে কোনো একটা কথার প্রেক্ষিতে সে আমাকে এভাবে মানে অ্যাপ্রোচ করছে যে মানে এই ধরনের মানে 4 বছর মাথায় মানে সে আমার সাথে মানে পরে আমার সাথে তখন ওই জিনিসগুলো কম ছিল। হ্যাঁ, কিন্তু ধীরে ধীরে এটা মানে বাড়ে, মানে তার কোনো সিম্পল একটা কথার কারণে বলি মানে সে এমন ভাবে আমার সাথে রাফ বিহেভ করে, মানে যেটা কি বলবো। আমার একটা প্রশ্ন, জাস্ট কথা বলে আপনার ওয়াইফ এই যে আপনার সাথে যে আচরণটা করছে, এটা কি শুধু আপনার সাথেই করছে, অন্য কাজের লোক বা অন্য কারোর সাথে, বা এটা দেখেছেন? কাজের লোকের ব্যাপারে যেটা বলি, যেমন আমার কাজের বাসা যেটা লোক ছিল, ওটা যে একটা বাচ্চা মেয়ে ছিল, ছোট মেয়ে ছিল। হ্যাঁ, ওরও হচ্ছে যে ওর বয়স খুব বেশি না, 10-11 বছর বয়স বা 12 বছর এরকম বয়স ছিল। ও আসার পর ওর গায়েও বেশ কয়েকবার হাত তুলছে। আমি এটা নিয়ে ওর সাথে কথা বলছি, দেখো এর সাথে এভাবে করো না, কারণ তুমি দেখো না বিভিন্ন জায়গায় কাজের মেয়ে নিয়ে ইনসিডেন্ট ঘটে, সেটা নিয়ে হলে দেখা গেছে আলটিমেটলি আমাদের কিন্তু ফেস করতে, তুমি এর সাথে এরকম করো কেন? ওনার বয়স কত এখন? আমার ওয়াইফের বয়স কত? 30+। আচ্ছা,
জি ঠিক আছে। উনি কি গৃহিণী? উনি কোনো কাজ করছেন, পড়ালেখা বা কোনো? না, উনি জব করছেন। উনি জব করছেন। তখন যে আপনার মেয়ে শিশুটি আছে, ও কার কাছে থাকে? মেয়েটা হচ্ছে যে আমার কাজের মেয়ে আছে এবং আমার মা আছে, বাসায় থাকেন, মা থাকেন। হ্যাঁ, এই যে মিসবিহেভ গুলো যখন হয় তখন মা ওই জিনিসগুলো শুনলো হচ্ছে মা আপনার সন্তানের সামনে হয়ে যাচ্ছে, তাই তো? উনি কখনো? জি, সন্তানের সামনে আমার খুব বেশি হয় না, খুব একটা। কেন যখন এরকমটা করে বুঝি যে যখন আমি তো এখন সাইকোলজি মানে কিছু বুঝি, যখনই এরকম করবে তখন আমি বাচ্চাদের কাছে বের করে মায়ের কাছে দেই বা ওই কাজের মেয়েটার কাছে দিতাম। কাজের মেয়েটা গত সপ্তাহে চলে গেছে আর কি। হ্যাঁ, থাকবে না। আপনার সন্তানের সাথে উনি কখনো রেগে যান বা হয় না যে কখনো বাচ্চাকে খাওয়াতে গিয়েছে বা কোন একটা কিছু হয়তো একটু নোংরা করেছে তখন রাগ দেখিয়ে ফেলেন? হ্যাঁ, এটা তো প্রচুর পরিমাণে হয়, কন্টিনিউ হয়। আমি এটা নিয়ে তাকে বুঝিয়ে বলি যে তুমি ওর সাথে এরকম করো কেন? তুমি যদি আজকে তুমি ওর সাথে রাগারাগি করছো তো 2 দিন পরে ওই তোমাকে এটা ব্যাক করবে। হ্যাঁ ঠিক আছে, ওকে, আমরা এটা আমাকে বলি বুঝাই। হ্যাঁ, এখন এই মুহূর্তে স্ত্রী কোথায়? জি জি, এই মুহূর্তে স্ত্রী কোথায়? ঘুমিয়ে গেছেন? আমরা ঢাকাতে। ঢাকাতে মানে দুজন দু জায়গাতে? না, ঢাকা বনশ্রীতে। যেমন এই যে আমার ফোন না একই সাথে থাকি, যেমন আমি রুম থেকে বের হয়ে টিভির সামনে বসে কথা বলতে, সে বেডরুমে আছে আর কি। ও এই প্রোগ্রামটা দেখে না? এই প্রোগ্রামটা কি দেখে স্ত্রী? সে দেখে কিনা আমি জানি না, আমি কখনো তার সাথে নিয়ে আলোচনা হয়নি, বাট আমি মাঝে মধ্যে দেখি আর কি। হ্যাঁ, ও যদি প্রোগ্রামটা দেখে তাহলে তো একই সঙ্গে ও বুঝতে পারবে যে আমার হাজবেন্ড ফোন করেছে, সেজন্য জিজ্ঞেস করলাম আর কি। না, এটা নিয়ে সমস্যা নেই। না ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু দুজনে একসাথে বসে ফোন করলে আমাদের জন্য একটু সুবিধা হয় আর কি, আমরা দুজনের বক্তব্য শুনতে পারি। তো আপনি সেটা যদি বলেন তাহলে আমি নেক্সট উইকে আমি আমার ওয়াইফকে নিয়ে, আমার মনে হয় যে ওয়াইফও যদি একটু আমাদের সাথে কথা বলেন, আমরা কিন্তু একটা তখন পরিষ্কার আরো ছবিটা পাই আর কি আমরা। হ্যাঁ, সো আমরা খুব খুশি হব যদি স্ত্রীও আমাদেরকে যোগাযোগ করে। তাহলে আমি নেক্সট উইকে ইনশাআল্লাহ তাহলে আমি আপনাকে নিয়ে ফোন করব। আমরা এখন একটু আলোচনা করি, ওই বিষয়টা নিয়ে আমাদের অতিথিরা আলোচনা করবেন, একটু আলোচনাটা শুনলে ভালো হয়। অনেক অনেক ধন্যবাদ আমাদের ফোন করার জন্য। ওকে ফাইজা, তুমি প্রথম বলতে চাও? জি জি, এখানে একটা বিষয় আছে যে উনি যে বিষয়টা বলেছেন, অবশ্যই আমরা একদিক থেকে বিষয়টা জেনেছি, ওনার যে সাফারিংস বা ওনার থেকে, সেই জায়গাটাতেও যদি সমস্যাটাকে আমরা একটু ভাগ করার চেষ্টা করি। প্রথমত ওনাদের সম্পর্কের যে অসুবিধাটা তৈরি হচ্ছে, যেটাতে উনি সাফার করছেন বা দিন দিন ওনার যেটা হচ্ছে যে এই অসহায়ত্বটা কিন্তু বেড়ে যাচ্ছে, যে আমি কি করব এটা বুঝতে পারছি না, তো সম্পর্কে টানাপোড়েনটা বেশ জটিল হয়ে যাচ্ছে। আরেকটা ব্যাপার আছে ম্যাডাম, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তাদের যে শিশু সন্তান আছে সে প্রতিনিয়ত এইটা এক্সপেরিয়েন্স করছে এবং সে 3.5 বছর বিকাশের এমন একটা পর্যায়ে আছে, মেয়ে শিশু এবং তার বিকাশের এমন একটা অবস্থানে আছে যে সময় কিন্তু তার আইডেন্টিটি ডেভেলপ করতে থাকে বা তার পার্সোনালিটির যে একটা কাঠামো, মূল যে কাঠামোটা সেটা তৈরি হচ্ছে। এটা তার পরিবেশ থেকে সে যত ইনফরমেশন পাচ্ছে সেটার মাধ্যমেই কিন্তু তার এই কাঠামোটা তৈরি হবে। সুতরাং এটা একটা জীবনব্যাপী এটার একটা প্রতিক্রিয়া দেখা যাবে বা কনসিকুয়েন্স প্রতিফলন থাকবে। একই সাথে আরেকটা জায়গাও আছে যে মানুষটার কথা উনি বলছিলেন, এটাতে বোঝা যাচ্ছে ওই মানুষটা কিন্তু নিজে ভালো নেই, ওনার ভেতরে একটা সন্দেহবাতিগ্রস্ততা এসেছে, যেটা উনি বলছিলেন যে পারসিকিউশনের যে ব্যাপারটা, এবং ওই মানুষটা কিন্তু সব সময় খুব অস্থিরতার মধ্যে দিয়ে আছে। আর ওনার যে আচরণটা, এই আচরণটা কিন্তু ওই বিষয়টাকে প্রতিফলিত করছে যে ওনার নিজের হেল্প দরকার, সেটা হয়তো উনি ওনার রাগের মাধ্যমে প্রকাশ করছেন। তো এই বিষয়গুলোকে যদি আমরা দেখি, প্রথম যে বিষয়টা আমি ওনাকে বলতে চাই সেটা হচ্ছে যে উনি যদি ধৈর্য ধরেন বা কথা বলার চেষ্টা করছেন, সেক্ষেত্রে কমিউনিকেশনটা তো হচ্ছে না, মানে ওই যোগাযোগটা স্থাপন হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল হেল্প লাগবে। এই প্রফেশনাল হেল্পে আমি বলবো যে ওনারা স্বামী স্ত্রী দুজন যদি একজন সাইকোথেরাপিস্টের কাছে যে বসেন, যারা ফ্যামিলি থেরাপিতে এক্সপার্ট বা কাপল কাউন্সিলিং করছে, আর তার সাথে সাথে এই শিশুকে নিয়ে যারা শিশু মনোবিজ্ঞানী আছে তাদের সাথে বসে তার একটা স্ক্রিনিং করা। আসলে সত্যিকার অর্থে বাংলাদেশে কিন্তু ফ্যামিলি থেরাপিস্ট হিসেবে কেউ প্র্যাকটিস করছে না। জি, হ্যাঁ, বা কাপল থেরাপিস্ট হিসেবে কাজ করছে না। আমরা সাইকোথেরাপিতে যারা মানে প্রশিক্ষিত হয়েছে
এরকম মানুষের কাছে এরকম মানুষের কাছে যা, এবং একই সাথে একদম বড়দেরকে যারা ডিল করে তার সাথে আমি বলবো যে শিশুদের নিয়ে যারা কাজ করে তাদের কাছে নেয়া, কারণ তার যে ওই বললাম ব্যক্তিত্বের কাঠামোটা যে তৈরি হয়েছে সেখানে যতটুকু ড্যামেজ হয়েছে, ক্ষতি হয়েছে, সেই জায়গাটা থেকে তাকে ওই সহায়তাটা দেয়া। আর দুজনকেই আমি বলবো যে দুজনের দুরকম যেহেতু কষ্ট হচ্ছে, ওই মানুষটাও কষ্টে আছে, তো আমি খুবই আশাবাদী যে উনি পরবর্তীতে যে ফোন করবেন সেক্ষেত্রে আমরা হয়তো আরেকটু হয়তো সেই সময় জানা যাবে যে ওনার শৈশবটা কেমন ছিলেন। যেমন উনি যেটা বলছিলেন মায়ের সাথেও খুব রূঢ় আচরণ করছে, বোনের সাথেও করে ফেলছে, তাহলে আমি যিনি ফোন করেছেন যে ভদ্রলোক, ওনাকে বলবো যে পিকচারটা একটু যদি উনি বড় করেন, যেটা যে শুধু ওনার সাথে খারাপ আচরণ করছে তা না, ওই মানুষটার ভেতরে কোনো একটা যন্ত্রণা হচ্ছে বা কোনো একটা অসুবিধা আছে যেটার জন্য তার পারিপার্শ্বিক সম্পর্কগুলো যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা কিন্তু উনি বুঝতে পারছেন না। ওই বিষয়টা নিয়ে কাজ করা প্রয়োজন। একদমই। ওকে কামাল। আমি ফায়েজা যেটা বলেছে আমি প্রায় একমতই, আমি এরকমই ভাবছিলাম। ওয়াইফ কোথায় জানি মনে হচ্ছে ওনার ভেতরে অনেক ধরনের একটা হতাশা একটা আছে, হয়তো উনি আর্লি লাইফে ওনার বাবাকে হারিয়েছেন, সেটা একটা বিষয় থাকতে পারে। মানে মানুষের প্রতি একটা বিতৃষ্ণা, একটা রাগ, ডেফিনেটলি ওনার মানে রাগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা ঘাটতি আছে, কিন্তু রাগটা তৈরি হচ্ছে কোথা থেকে সেটা একটা বিষয়। এবং কেন উনি এই বিষয়টা বারবার আনছেন, ওনার হাজব্যান্ডকে চেক করছেন, যে কাজটা ওনাকে কেউ যদি করা হয় উনি পছন্দ করবেন না, সেটা উনি করছেন। সো আমার কোথায় জানি মনে হয় ওয়াইফ যে ভেতরে একটা অতৃপ্তি, একটা নিরাপত্তাহীনতা, অনেক কিছু। ওনার সাথে কথা বললে আসলে ভালো বোঝা যাবে, কিন্তু যেদিকে যাচ্ছে সেটা নিয়ে আমি কনসার্ন। কারণ পার্টনার হাজব্যান্ড এখন পর্যন্ত উনি এক ধরনের ওকে আমি ইয়েতে যাব না, আমি দ্বন্দ্বে যাব না, আমি মেনে নিব, এটা যাচ্ছে, এবং ভয় পাচ্ছেন কিন্তু বাচ্চার কথা ভেবে। কিন্তু আস্তে আস্তে উনি কতদিন এটা নেবেন সেটা উনি নিজেও কিন্তু মানসিকভাবে, এবং বাচ্চার উপরেও কিন্তু অত্যাচার হয়ে যাচ্ছে। যখন উনি দেখবেন বা আজকে উনি তো জানলেন যে বাচ্চার উপরেও এটা প্রভাব, এটা যখন আরো বাড়বে একটা সময় ওনার ভিতরে ডেসপারেশন আসতে পারে। তো আমার মনে হয় এই কনফ্লিক্টটা এখনই যদি ওনাদের পক্ষে, যেটা অলরেডি বলে দিয়েছেন, আর ওনারা যেহেতু ঢাকায় থাকেন, ঢাকায় তারপর সেবা আছে, ওনারা একটু খুঁজে ভালো দুজনেই মিলে বসে বিষয়টাকে সলভ করার প্রয়োজন। না হলে আমি মনে করি দুজনের সামনে আরো বড় চ্যালেঞ্জিং সময় আসবে। সেটাই। ওকে, আমাদের একটা ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি সবাই। জি, আমি ময়মনসিংহ থেকে বলছি। হ্যাঁ। জি, আমি আমার 2003 সাল থেকে মাথায় খুব চাপ। 2023 থেকে? 3 সাল থেকে। 3 থেকে? 3 সাল। হ্যাঁ, 2003 মানে আজকে থেকে প্রায় 21 বছর আগে থেকে। 21। জি। এবং মাথায় জ্যাম ধরে থাকে। মনে থাকে না, ভুলে যায় না কিছু কথা, খেয়ে হারিয়ে ফেলাই। ওকে, বয়সটা এখন কত? ডাক্তার দেখাইছি। বয়স কত? 40। আচ্ছা, এখন 40? হ্যাঁ, বুঝেছি, কিন্তু বেশ অল্প বয়স থেকে শুরু হয়েছে এটা, না? জি জি জি। ওকে। মনোবিজ্ঞান ডাক্তার দেখাইছি। মনোবিজ্ঞানের ডাক্তার তো দুরকম হয়, একদল ডাক্তার হচ্ছেন সাইকিয়াট্রিস্ট, তাদের কাউকে দেখানো হয়েছে নাকি সাইকোথেরাপিস্ট দেখানো হয়েছে? সাইকোথেরাপিস্ট হচ্ছে যারা শুধু সাইকোথেরাপি দেন। না না, মনোবিজ্ঞানীরাই তো মনোরোগ বিশেষজ্ঞ। হ্যাঁ, সরি, মনোরোগ বিশেষজ্ঞ মানে সাইকিয়াট্রিস্ট যারা ওষুধ দেন আর কি, সেরকম কাউকে দেখানো হয়েছে। আচ্ছা, ওকে, হ্যাঁ, বুঝতে পেরেছি। তারপর এখন ওষুধ মানে চালিয়ে গেলে ভালো লাগে, ওষুধ বন্ধ করলেই খারাপ লাগে। আচ্ছা, অনেকদিন যাবত হচ্ছে, স্থায়ী কোনো সমাধান আছে? আচ্ছা,
সমস্যাটা আরেকটু যদি আমরা আরেকটু ডিটেইলে শুনতে পেতাম। মাথায় চাপ মারে, মাথায় চাপ 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 লাগে, কথা খেয়ে হারিয়ে ফেলায়। এখন তো আমাদের সাথে সুন্দর করে কথা বলা সম্ভব হচ্ছে, তাই না? কিন্তু মাঝে মাঝে খেয়ে হারিয়ে যায়, এবং খেয়ে হারিয়ে গেলে তখন কি হয়? তখন কি এলোমেলো কথাগুলো একটু এলোমেলো বলা হয়ে যায়? এলোমেলো না, কিন্তু কথা গুছিয়ে সব বলাটা একটু কষ্ট হয়ে যায়। আচ্ছা, এখন বয়সটা কত চলছে? 40। প্রফেশনটা কি? কি প্রফেশন, কোন প্রফেশনে আছো? প্রফেশন শিক্ষক। শিক্ষকতা করছো, তো ওখানে কোনো সমস্যা হচ্ছে না শিক্ষকতা করতে গিয়ে? না। আচ্ছা, কিন্তু সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা, মানে এটা কখন হয় যে মাথায় চাপ দিয়ে রাখে? এটা কোন সময় হয়? কতদিন পর পর হয় বা কিরকম ফ্রিকোয়েন্টলি হয়? এটা মানে ওষুধ না খেলেই, মানে সবসময় ওষুধ খেলে আবার ভালো থাকে। ডাক্তারের ডায়াগনোসিসটা কি হয়েছে? একজন ডাক্তারকে দেখানো হয়েছে নাকি একাধিক ডাক্তারকে দেখানো হয়েছে? একাধিক ডাক্তার দেখে। তাদের ডায়াগনোসিস কি, যে কি হয়েছে? একটা কোনো ডায়াগনোসিস সমাধান হয় না, ওষুধ খেলে ভালো লাগে, না খেলে ভালো লাগে। সেটা তো ওষুধ না খেলে অসুবিধা হচ্ছে, কিন্তু ডাক্তারের কোনো ডায়াগনোসিস আছে যে অসুখটার নাম কি? জি। নাম কিছু বলেছেন অসুখটার? ডাক্তার দিয়েছেন আমাকে। না, ওষুধের নাম শুনতে চাচ্ছি না, আমি বলছি যে অসুখটার কি নাম। ডাক্তার কি নাম বলেছেন কিছু? অসুখটার কোনো নাম বলেছেন? কোনো একাধিক ডাক্তার দেখেছেন তো, অসুখের নাম কিছু বলেছেন কিনা? হ্যাঁ। কি নাম অসুখের? ওরকম নাম তো লেখা আছে, কিন্তু আমি তো। আচ্ছা, ঠিক আছে, ওটা প্রেসক্রিপশনে লেখা থাকতে পারে, হয়তো অনেক সময় ডাক্তাররা লেখেনও না। ঠিক আছে, তাহলে আমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে কিভাবে আমরা নিরাময় লাভ করব, তাই তো? কিভাবে মুক্তি পাবো এটা থেকে? অনেক দিন ধরে ভোগা হচ্ছে এবং এটা অনেক সময় ধরে একই ধরনের সিচুয়েশন যখন থাকে আমাদের জীবনে, আমরা খুব কষ্টের মধ্যে পড়ে যাই। একটু লাইনে থাকতে হবে। কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি, একটু জানতে চাচ্ছিলাম, আপনার শারীরিক কোনো সমস্যা আছে? ডাক্তার কখনো বলেছে যে হাই প্রেসার আছে? হাই ব্লাড প্রেসার। আচ্ছা, এছাড়া এটা কবে ধরা পড়েছে? এটা 4 বছর আগে থেকে। আচ্ছা, আর এর বাইরে অন্য আর কোনো সমস্যা আছে ছোটবেলায় ছিল? না, ওরকম আর কোনো সমস্যা ছিল না। ওই 2003 সাল থেকে এরকম মাথায় চাপ মারে, অস্থির লাগে। তখন তার আগে কখনো কোনো কিছু ঘটেছিল আপনার জীবনে? না। আপনি কি বিবাহিত? জি। ফ্যামিলিতে কে আছে? জি। আপনার ওয়াইফ আর কেউ আছে, সন্তান আছেন? হ্যাঁ, সন্তান আছে 2 জন। আচ্ছা, ঠিক আছে। জি, আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার যোগাযোগ বা সম্পর্কটা কেমন? হ্যাঁ, আমি এখানে পরিবারের সাথে থাকি। মানে তাদের সাথে আপনার সম্পর্ক কেমন? ভালো সম্পর্ক। আপনি বলেছেন আপনি একাধিক মনোচিকিৎসকের কাছে গিয়েছেন, ওনারা যে প্রেসক্রাইব যে মেডিসিনগুলো দিয়েছে, যে ওষুধগুলো দিয়েছে, সেটা ওনারা যেভাবে বলেছেন আপনি কি ওভাবে নিয়েছেন, না কখনো কখনো বন্ধ করেছেন আবার হয়তো গিয়েছেন, এরকম কোনো ঘটনা হয়েছে কিনা? হ্যাঁ, জি। কারণ ডাক্তার দেখেছি ঢাকাতে, আমার বাড়ি তো ময়মনসিংহে, গ্রামে পড়ছে। অনেক সময় আমি যাওয়া হয় না, এই ওষুধ খাইছি, করাইছেন, কিন্তু আমি গেছি 2 বছর পরে বা 1 বছর পরে। একটু গ্যাপ হয়েছে। জি, আর আপনার ছোটবেলায় আপনার কাছের বন্ধু বা আপনার ছোটবেলাটা কেমন ছিল, একটু সংক্ষেপে যদি আমাদেরকে বলেন ওই সময়টা। ছোটবেলায় তো বাবা খুব হার্ড ছিল, খুব শাসন করতেন। বাবা শাসন করতেন? মারতেন? আচ্ছা, বাবা মারতেন না, কিন্তু ভয় পেতাম আর কি। মারে না, কিন্তু ভয় পেতাম। মানে বকা দিতেন, ধমক দিতেন? জি, রাগ দেখাইতো আর কি। এখন কোনো কিছুকে কি খুব ভয় পাচ্ছেন?
এখন কোনো কিছুকে খুব মনে হয় ভয় পেয়ে যাচ্ছেন, ভয় পেয়ে ঘাবড়ে যাচ্ছেন, ঘামিয়ে যাচ্ছেন? যখন বলছেন যে মাথায় চাপ লাগে, তার আগে কখন কিছু কি ভয় হয় বা কোনো ভয় পান কোনো কিছু নিয়ে, মরে যাবেন বা কিছু একটা নিয়ে ভয় পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ এরকম লাগে যে মরে যাব, ভয় লাগে। ভয় লাগে। তারপরে কি মাথার এই চাপটা হয় নাকি আগে থেকেই হয়? এটা ওই 2003 সাল থেকে। তোমার প্রশ্নটা ধরতে পারিনি। মানে ভয়টা আগে লাগে না চাপটা আগে অনুভব হয়? আমি চাচ্ছি যে ইচ্ছা একটা সমাধান কি আমার হবে। না না, একটা আমাদের অতিথির একটা প্রশ্ন ছিল যে ভয়টা আগে লাগে নাকি মাথার চাপটা আগে অনুভূত হয়? ভয়ের জন্য কি চাপটা হয়? করে ভয় পাচ্ছেন তারপর মাথায় চাপ লাগছে, এরকম কি হয়? জি জি। আচ্ছা জি, ঠিক আছে, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আমাদের ফোন করার জন্য। খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি। আমাদের অতিথিরা নিশ্চয়ই আলোচনা করে কিছুটা একটা আলো ফেলবেন এই জায়গাটাতে। কামাল, যদিও আমি মানে ঠিক একদম নিশ্চিত না, বাট আমার কোথায় জানি মনে হচ্ছে যেহেতু ওনার কোনো শারীরিক ইস্যু নাই, হাই ব্লাড প্রেশারের সাথে মনে হচ্ছে যে উনি অনেক কিছু নিয়ে টেনশন করেন বা চিন্তা আছে গত কয়েক বছরে। আর যেহেতু বললাম প্রশ্নটা যে ভয় পান কিনা হঠাৎ করে, এটা হতে পারে যে ওনার ভিতরে একটা ভীতি তৈরি হয়েছে, তীব্র ভীতির থেকে ওনার, কারণ আমরা জানি অনেক সময় প্যানিক অ্যাটাক হলে আমাদের কিন্তু মাথা চাপ লাগে, বুক ভার ভার লাগে। এবং ওর প্রশ্নের উত্তরে যেটা বলছিল যে বাবা অতিরিক্ত শাসন করেছে ছোটবেলায়। তো হতে পারে। তবে যদি এটা যেহেতু প্যানিক, আরেকটা যেটা বলছেন যে ওষুধ খেলে ভালো থাকি, ওষুধ না খেলে, তার মানে ওষুধটা যখন উনি খাচ্ছেন ওনার এই মাথার এই অংশটা রিল্যাক্সড হয়ে যাচ্ছে, তখন উনি ইয়ে করছেন না। তো এটা মানে আমরা তো জানি যে প্যানিক অ্যাটাক বা এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে ওষুধের যেমন চিকিৎসা আছে তেমনি সাইকোথেরাপিরও একটা ভূমিকা আছে। কারণ যে বিষয়গুলো নিয়ে ভয় পাচ্ছেন ওনার মনের কোণায়, সেগুলো সাইকোথেরাপি বা সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমেই যাবে। তো ওনার জন্য এটাই রিকমেন্ডেশন হতে পারে। এটা একটা মানে শুধুমাত্র ওষুধ না খেয়ে সাইকোথেরাপি সাহায্যটাও নেওয়া। এবং আরেকটা বিষয় আছে, ওনাদের জন্য কিছু আমরা যেমন কিছু রিল্যাক্সেশন এক্সারসাইজ করাই ভালো থাকার জন্য, মেডিটেশন বা মাইন্ডফুলনেস করতে পারেন যাতে উনি ফোকাসটা ঠিক রাখতে পারেন। তো এই বিষয়গুলো একজন সাইকোলজিস্ট কিন্তু বলে দেবেন, শিখিয়ে দিবেন, প্র্যাকটিস করিয়ে দিবেন। তো এই কারণে ওনার একটু যাওয়া দরকার এবং আমার মনে হয় এগুলো যদি চর্চা করেন উনি অনেকখানি রিকভার করে উঠবেন। জি, এখানে একটা ব্যাপার, ওনার সমস্যাটা যখন থেকে শুরু হয়েছে উনি যেটা বলছেন, তার মানে এটা লেট অ্যাডোলেসেন্ট, উনি একদম যখন 18-19 বছর বয়স তখন থেকে শুরু হয়েছে। ওনার মানে শৈশব এবং কৈশোরকালীন সময়টাতে উনি বেশ মানসিক চাপে ছিলেন, যদিও খুব অল্প ইনফরমেশন আসলে এত মানে ডিসিশনে যাওয়া সম্ভব না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে উনি কিন্তু সাথে সাথেই বলেছেন যে প্রচণ্ড ভয়ে থাকতাম, টেনশন ছিল, বা ওই জায়গাটাতে বোঝা যাচ্ছে যে বাবার সাথে একটা ভয়ের সম্পর্ক ছিল। তো ওটা তো একটা চাপ। সেইটা যখন উনি একটু বড় হয়েছেন, ওই যে লেট অ্যাডোলেসেন্টে যে তখন যেটা হয়েছে যে ওনার শারীরিক কিছু সমস্যা তৈরি হয়েছে। এই শারীরিক সমস্যাটার ক্ষেত্রে যেটা হয়েছে যে যখনই উনি মনোচিকিৎসকের কাছে গিয়েছেন, সেক্ষেত্রে হয়তো ওনার একটা ডায়াগনোসিস করেছেন বা ওনার যে অসুবিধাগুলো ছিল সেটার উপর যে মেডিসিনটা দিয়েছেন, এটা কিন্তু একটু দীর্ঘমেয়াদী, একটু সময় লাগে কাজ করতে। তো মেডিসিনটা উনি নিয়েছেন এবং উনি যেটা বলছেন গ্যাপ দিয়েছেন, মানে যখন একটু ভালো বোধ করেছেন তখন উনি বন্ধ করেছেন, আবার যখন খুব খারাপ লাগছে 2 বছর পর আবার গিয়েছেন। এই চিকিৎসার ক্ষেত্রে যে কারণে এটা হয়তো দীর্ঘমেয়াদীও হয়েছে, ওই সময়টাতেই যদি এমন হতো যে ডক্টরের কাছে হয়তো ওনার মেডিসিন প্রয়োজন হচ্ছে সেটা, এবং একই সাথে একজন সাইকোথেরাপিস্টের ব্যবস্থাপনায় যদি থাকতেন, তো তারপরও এখনও যদি উনি ওই প্ল্যানটা রাখেন যে আমি বেশি দিন ওষুধ খাবো না, এটা মাথায় না রেখে যে ঠিক আছে আমার ভালো থাকার জন্য যেহেতু আমি চাপটা নিতে পারছি না, এটা থেকে আমি পরিত্রাণ চাই, তো সেক্ষেত্রে যেটা হবে যে পরিমাণে যতটুকু মেডিসিন প্রয়োজন সেটা নেবেন এবং একই সাথে সাইকোথেরাপি নিয়মিত। কিন্তু আমাদের আসলে ডায়াগনোসিসটা প্রপার বুঝতে পারছি না, বোঝা যাচ্ছে না। জি, কাজে ওষুধ দিয়ে শুধুমাত্র ওষুধ খাওয়ার উপরে থাকলে ওষুধের কিছু সাইড এফেক্ট থাকে। একটা ব্যাপার হয়েছে কি ম্যাডাম, উনি তো কিছু কিছু মেডিসিন আবার নেন এবং ওই যে নিচ্ছেন বন্ধ করছেন, ওটা ড্রাগ উইথড্রয়াল ইফেক্টও হচ্ছে। কিন্তু না সেটা আমরা জানি, কিন্তু কথা হচ্ছে যে মানে যে ধরনের সমস্যা তাতে শুধুমাত্র ওষুধের ট্রিটমেন্ট আসলে
কাজ দিবে না। আরেকটা বিষয় আছে, উনি কিন্তু থেরাপিউটিক হেল্প প্রয়োজন হবে। উনি কিন্তু জানেন না উনি কেন ওষুধ খাচ্ছেন। হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে, মানে তার ডায়াগনোসিসটা তার নিজের জানা। এই ধারণাটা যদি ওনার মধ্যে আসে তখন উনি ওনার ভিতরে মোটিভেশন তৈরি হবে যে আমি ঠিক আছে, আমি এই কারণে খাচ্ছি, তো এইটা আমি সলভ করলে আমার আর খেতে হবে না। বাট ডু ইউ থিংক আমাদের পেশেন্টদেরকে এত কিছু বলি? আমাদের অনেক সময় পায় না, সময় এই কথাগুলো বললে পেশেন্টরা তো আরো প্রশ্ন করে, তাদেরকে আরো বেশি সময় দিতে হয়, যত প্রশ্ন তত সময় দিতে হয়, সেই সময়টা জানার জন্য তাকে লিটারেচার পড়তে হবে, এছাড়া আর উপায় নেই। এবং একটা অনাস্থার জায়গাও কিন্তু তৈরি হয়েছে, যে চিকিৎসা পদ্ধতিতে আমি যাচ্ছি কাজ করছে না, তাহলে আমার সমাধানটা কি? তো ওখানে সেলফ এডুকেশন নেওয়ারও একটা ব্যাপার আছে, সেলফ এডুকেটেড হয়ে সাপোর্টটা শিখতে। সেলফ এডুকেশন নেওয়াটা কঠিন আসলে, তাকে তো লিটারেচার পড়তে হবে। এনিওয়ে, একটা ফোন আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি আমরা সবাই। আচ্ছা, আমার মারাত্মক সমস্যা, সংসার নিয়ে। আচ্ছা, আমি 2002 সালে চেন্নাই মাদ্রাস হাসপাতালে ভর্তি ছিলাম। সরি, 15 দিন ভর্তি থেকে দেশে আসছি। মাদ্রাসে ভর্তি ছিলেন 15 দিন। হ্যাঁ, আমার নিউরো সমস্যা, ডাক্তার বলছেন নিউরো সমস্যা। কতনে অধ্যাপক মাদ্রাস হাসপাতালের অধ্যাপক বলছে আসার সময় ওষুধ দিছে, আমি 2 বছর ওষুধ আনছি। আচ্ছা, তো ডাক্তার বলছে যে আপনার কথাগুলি রাগটা বেশি থাকবে, আর আপনি আমার সবকিছু মনে থাকে না, রাগটা বেশি থাকবে। আর কোনটা বেশি থাকবে? রাগ বেশি থাকবে, রাগ বেশি থাকবে, সকল বমি হবে। তো আমি দেশে চলে আসছি। আমি একটা সরকারি চাকরি করি, স্বাস্থ্য মন্ত্রণালয়। তো আমার এক ছেলে এক মেয়ে, চাকরি করেন। ছেলেটা আমেরিকায় গেছে, আমি ছেলেটা আমেরিকায় গেছে, মেয়েটা ইস্ট ওয়েস্টে ইউনিভার্সিটিতে পড়ে। আচ্ছা, ওকে। তো আমার ওইবারে যে কোনো কথা কই, এরপরে আমার কথা তো একটু বড় সনের কথা আসে, ছোট সনের কথা কইতে গেলে বড় সনের কথা চলে আসে। আচ্ছা, কিন্তু আমার ওয়াইফ আর মেয়ে আমার প্রতি শেষে যায়, আমি তাদের প্রতি অঘৃণে আসে গেছে। তখন আমি কি করা উচিত, কি করব? আমি আমার ওয়াইফ আর ছেলে মেয়ে তারা কিছু বুঝতেছে না যে আমি অসুস্থ, তারা কিছু বুঝতেছে না, কিন্তু আমি সুখে আছি, টাকা পয়সাও আছে, সবকিছু আছে। ছেলে একটা আমেরিকা থাকে, মেয়ে শেষ পরে, আমি খরচপাতি দেই, কিন্তু আমি সুখে আছি। আচ্ছা, সুখে আছি, কিন্তু আমার ওর মেয়ের প্রতি আমার বিতৃষ্ণা হয়ে গেছে। এখন আমি কি করব? কেন বিতৃষ্ণাটা কিসে থেকে আসলো? মানে আমি যদি একটা কথা কই, তারা কয় আরেকটা কথা, তারা আমার লগে সেটা কথা কয়। আচ্ছা, এখন কোথায়? ওয়াইফ কি পাশে আছেন বসা? আমার ওয়াইফ পাশে বসে নাই, তারা আরেকজন গেছে, আমি এখন একা। আচ্ছা, মেয়েও নাই বাসায়? মেয়েও নেই বাসায়। আচ্ছা, একটু ওদের কারো কাছ থেকে শুনতে পারলে একটু ভালো হতো, ওদের জায়গা থেকে ওরা কিভাবে দেখছে জিনিসটা আমরা বুঝতে পারতাম। তাহলে ওরা কি আসে কি আমি আরেকদিন কথা বলবো? হ্যাঁ, তাহলে খুব ভালো হয়। তাহলে ঠিক আছে, আমি এখন রাখি, আজকে আমি কথা বলবো, ওরা আসছে। হ্যাঁ, কিন্তু আজকে তো আর হবে না, সেটা আরেকদিন কল করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। সো আসলে কিছু কি বুঝলে তোমরা যতটুকু শুনলে? উনি যেটুকু প্রথমে বললেন যে নিউরো সমস্যা আছে, হ্যাঁ, ওনার কথা এবং যেটুকু মনে হলো যে একটু মানে ওনার বয়সের সাথে যাচ্ছে না এরকম কথাটা।
আরেকটা বিষয় হচ্ছে যে যদি সত্যি সত্যি নিউরো সমস্যা থাকে সেক্ষেত্রে ওনার কথা কিন্তু অনেক জায়গায় একটু লম্বা টেনে টেনে বলছিলেন, হয়তো এটা আঞ্চলিকতার কারণেও হতে পারে। আমি হয়তো আরো বেশি কিন্তু নিউরো সমস্যাটা খুব মানে একটা মানে ব্রড একটা না, মানে ঠিক সেটাই ক্লিয়ার স্পষ্ট বোঝা গেল না। স্পেসিফিক তবে যদি নিউরো সমস্যা হয় তার মানে ব্রেনে কোথাও একটা প্রবলেম হতে পারে। এটা এখন আইকিউ রিলেটেড প্রবলেমও হতে পারে, বা অন্য ব্রেন কোনো ড্যামেজ হয়ে থাকতে পারে, বা অন্য কোনো ইফেক্ট। আবার মাদ্রাসেও গিয়েছেন, ট্রিটমেন্ট নিয়েছেন। মাদ্রাজে গিয়েছেন। এটা হতে পারে যে যদি নিউরো সমস্যাই হয়ে থাকে সেক্ষেত্রে ওনার যে মানে লাইফস্টাইল উনি শুরু করেছেন যে আমার জীবনে মারাত্মক সংসারে মারাত্মক সমস্যা, কিন্তু পরে যখন বলছিলেন ওটা কিন্তু পাওয়া যাচ্ছিল না। ওনার ওয়াইফ আছে উনি যখন উনি বললেন যে ডেকে নিয়ে আসছি, আবার পরে ফোন করবেন, মানে আগ্রহ মোটিভেশন সবই ঠিক আছে, তাহলে সমস্যাটা কোথায় সেটা একটু ক্লিয়ার হলাম না। তারপরেও উনি যদি মনে করেন আমাদের ঢাকাতে মানে যে সাইকোলজি এবং নিউরোলজি বিশেষজ্ঞ এরকম আছেন, তাদের সাথে যোগাযোগ করতে পারেন, কনসাল্ট করতে পারেন। যদি কিন্তু আসলে পরিষ্কার না হয়ে আমাদের বোধহয় রেকমেন্ডেশন না করাটাই ভালো আর সেটাই। তবে ম্যাডাম এখানে একটা যেটা ছিল যে উনি কিন্তু বলেছেন যে উনি চেন্নাইয়ে দেখিয়েছেন, কিছুদিন ছিলেন ওখানে, ডায়াগনোসিস হয়েছে যে ওনার স্নায়ুতন্ত্রের সমস্যা, নিউরোলজিক্যাল যে সমস্যাটার কথা বলেছে, ওনাকে মেডিসিনও দেওয়া হয়েছে, উনি ওটা কন্টিনিউ না করে চলে এসেছেন। এবং ওনার কথায় যে জড়তা ছিল, হতে পারে যে ব্রেন সিজার বা এই ধরনের কোনো একটা সমস্যা হয়ে ওনার যেটা হয়েছে যে কথায় মানে স্পিচে কিছু একটা ডিফিকাল্টিস হয়েছে। এক্ষেত্রে যেটা হয় যে কখনো কখনো এই ধরনের সমস্যা যখন হয় মানে স্পিচ এরিয়াটাতে, ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন এরিয়াটাতে কিছু রিগ্রেশন হয়, মানে কিছু ড্যামেজ হয়ে যায়, তখন যেটা হচ্ছে ওনার কিন্তু ওই কন্ট্রোলটা নেই, ওনাকে অনেক প্রেশার ক্রিয়েট করে কথা বলতে হচ্ছে, তো তখন উনি চিৎকার করে কথা বলছেন, যেটা আমরাও দেখছিলাম। এটাতে যেটা হয় তার পরিবারের যারা আছে তাদের সাথে উনি যখন প্রতিনিয়তই কথা বলছেন, কন্ট্রোল করতে পারছেন না, তাদের কাছে মনে হচ্ছে চিৎকার করছেন, এবং ওনার কাছে মনে হচ্ছে ওনার কথাটা তারা বুঝতে পারছেন না। তখন যেটা হচ্ছে কমিউনিকেশন গ্যাপ হয়েছে। ওনারা হয়তো মনে করছেন যে বাবা বা আমার হাজব্যান্ড কেন চিৎকার করছে, আর উনি ভাবছেন যে আমার সমস্যাটাকে তারা গুরুত্ব দিচ্ছে না। সেক্ষেত্রে একটা মানে অশ্রদ্ধা, অসম্মানের অনুভূতি, উনি অপমান বোধ উনি নিয়েছেন, যে কারণে উনি বললেন যে আমি তাদেরকে ঘৃণা করছি। আর যখন বলছেন যে সুখে আছি, মানে আমার পারিপার্শ্বিক যে অবস্থা সেটা খুবই, আমি একটা সেটেলমেন্টের মধ্যে আছে এটা বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ওনার ছেলে দূরে আছে, মেয়ে এবং স্ত্রীর কাছ থেকে উনি যে হেল্পটা প্রত্যাশা করছে সেটার একটা হতাশা আমার কাছে মনে হয়েছে। তো সেক্ষেত্রে এখানে আরেকবার ইভ্যালুয়েশন করে নেওয়া যে আসলেই নিউরোলজিক্যাল সমস্যা থাকলে সেটা কি, সেটা যদি চিকিৎসা প্রয়োজন হয়, এবং আমি বলবো যে সেক্ষেত্রে ওনার মেয়ে, ওনার ওয়াইফ এবং ওনারা হয়তো সাইকোথেরাপিস্টের সাথে যে বা প্রফেশনাল সাপোর্ট নিলে এখানে যে কমিউনিকেশন গ্যাপটা হচ্ছে, ওনার স্ত্রী এবং সন্তান ভাবছে বাবা চিৎকার করছে বা আমার হাজব্যান্ড চিৎকার করছে, কিন্তু এটা কিন্তু ওনার একটা ইনক্যাপাসিটি বা একটা অসুস্থতার জন্য যদি হয় তাহলে তাদের দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন আসার সম্ভাবনা আছে। আমি আসলে অন্য জায়গা থেকেও শুনতে চাচ্ছিলাম, মেয়ের মুখ থেকে বা মায়ের মুখ থেকে শুনলে কিন্তু একটা পরিষ্কার হয় আমাদের কাছে, মানে পিকচারটা কারেক্ট, মানে পিকচারটা সম্পূর্ণভাবে আসে আর কি। তো আর ভদ্রলোকের কথা বলতে একটু কষ্ট হচ্ছিল, তো সেই জন্য আমার কাছে মনে হলো যে পরিবার যদি থাকে সাথে তখন আমাদের জন্য ধরতে একটু সুবিধা হয় আর কি। আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা সবাই। জি, আমি ঢাকা থেকে বলছিলাম। হ্যাঁ জি, আমি একটু আমার ছেলের ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি, আমার ছেলে, আমি একটু প্রথম থেকেই বলি, আমার ছেলে আপনার এখন বয়স ওর 15 বছর, একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। তো ছোটবেলা থেকে ওর বিহেভিয়ারটা একদম ছোট থেকে একটু কেমন যেন ছিল, মানে ও যখন 3 ইয়ার্স তখন একদিন ওর জ্বর হয়, অনেক জ্বর হয়, জ্বর হওয়ার পরে খিঁচুনি হয়, অনেক পরিমাণ খিঁচুনি হওয়ার পরে আমরা ওরে হাসপাতালে নিয়ে যাই। তো প্রায় 3-4 দিন হাসপাতালে ও ভর্তি ছিল, থাকার পরে মোটামুটি খিঁচুনি কমে নিয়ে আসি। এরপর থেকে আস্তে আস্তে ওর যত বাড়ছিল সবকিছুই ও কেমন পিছানো ছিল, হাঁটা, তারপরে চলাফেরা, তারপরে খাওয়া দাওয়া, সবকিছুই ওর একটু লেট করে ডিলে হয়েছে। জি,
এখন ওর এখনো একটা ইংলিশ মিডিয়াম স্কুলে 8-এ পড়ে। বাট ম্যাডাম আমি যেটা জানতে চাচ্ছিলাম, ওর সবকিছুই, ও প্রত্যেকটা কথায় প্রত্যেকটা কাজে বিরক্তি। আর এমন বিরক্তিকর, যেমন ওরে খাইতে ডাকা হয় সেটাও সে বিরক্তি হয়, ওই পড়ালেখার কথা বললেও বিরক্তি হয়, ও শুইতে গেলে যে রাত্রে 1টা বাজে তুমি শুইতে গেলেও বিরক্তি হয়, এবং খুব খারাপ ব্যবহারও করে। মাঝে মাঝে ওর আচরণটা মানে সহ্য করার মতো না। ইদানিং এখন ওরে নিয়ে কোথাও যাওয়া, চলাফেরা করা, বা আমার কোন আত্মীয় স্বজনের বাসায় গেলে সবার সামনেও ও এসব খারাপ ব্যবহার করে। মানে ও যেটা করতে চায় সেটাই, এর বাহিরে ওর বাহিরে এটা ভালো হোক বা খারাপই হোক, ওর বাহিরে কোনো কিছু, ওর মনে যেটা চায় ওটার এটা শুদ্ধ হইলেও শুদ্ধ, অশুদ্ধ হইলেও শুদ্ধ। মানে ওর মতামতের বাইরে কোনোটাই মানে করা যায় না, করা যায় না। জি, এই এখন মাগরিবের ওয়াক্ত হয়েছে, তুমি পড়তে বসো। এখন পড়বো কেন? 10টার সময় তুমি আসো, খাইতে আসো, সবাই মিলে খাই। না আমি খাবো কেন? তাহলে তুমি সকালে এখন ব্রেকফাস্ট করো। না আমি এখন করব কেন? সকালে 11টা বেজে গেছে, ঘুম থেকে ওঠো, আমাকে এখন ডিস্টার্ব করছো কেন? মানে এমন চিল্লায়া যে আমাকে এখন ডিস্টার্ব করো কেন? তোমরা তারে এই আচরণগুলো, এই যে কেন কেন করার আচরণগুলো, একটু প্রতিবাদী হওয়া, হ্যাঁ, সেটা কোন বয়স থেকে শুরু হয়েছে? ছোটবেলা থেকেই। কোন ছোটবেলা? ছোটবেলা থেকেই, হ্যাঁ, একদম ও হাঁটা চলা কথা বলা শিখা তখন থেকেই। মানে আমরা বয়স যদি একটু নির্ধারণ করে বলি, 4 বছর যখন বয়স, 4 বছর, যখন 4 বছর 5 বছরের ভিতরে যখন ও আস্তে আস্তে একটু বুঝতে শিখছে, রাত্রে ঘুমাইছে 3টার সময় উঠা বলতেছে এখন আমাকে গাড়ি নিয়ে ঘুরাতে হবে। এই যে ওর 3 বছর বয়সে যে খিচুড়িটা হলো, সেটা ডাক্তারের ইয়েটা কি ছিল, যে ডায়াগনোসিসটা কি ছিল? ওর সব ডাক্তার বলছে যে ওর জ্বর হইলে এরকম অনেক বাচ্চারই খিচুনির সমস্যা হয়, যখন 5-6 বছর বয়স হবে তখন আস্তে আস্তে এই খিচুনিটা চলে যাবে। আচ্ছা, জি, এটা বলতে তো ওরকম খিচুনি ওর 2-3 বারই হয়েছিল, 2-3 বারই হাসপাতালে নেওয়া লাগছিল। সেই খিচুনিটা মানে ডাক্তার কি কিছু বলেছিলেন, যে নাম দিয়েছিলেন কোনো সেটার? না, কোনো কিছু নাম দেয়নি, এমনি বলছিল যে ওর জ্বর হইলেই নাফা খাওয়াতে হবে আর একটা মেডিসিন। আচ্ছা, ওর জ্বর হয়েছিল, খুব হাই ফিভার ছিল? জি জি। আচ্ছা, জ্বর হয়েছে। ওকে, জ্বর হইলেই ওর খিচুনিটা হইতো। এবং ওর সবকিছু দেরিতে হয়েছে, হাঁটা চলা সবকিছু দেরিতে হয়েছে? জি জি জি। আচ্ছা, দেরিতে হয়েছে। মানে কত বছর বয়সে হেঁটেছে ও? ও হেঁটেছে 2.5 বছর বয়সে। খুব বেশি ডিলে তো হয়নি, মানে সাধারণত 1 বছরে হাঁটার কথা, কিন্তু অনেক বাচ্চার আসলে মানে একটু দেরি হতেই পারে, যেহেতু হয়তো স্বাস্থ্য খুব ভালো ছিল কি, মানে ওর না না, ও একদমই শুকনা ছিল। হ্যাঁ, হয়তো এখন 15 বছর বয়স, ওর 42 কেজি ওজন। হ্যাঁ, সেজন্য হয়তো শক্তিও পায়নি ঠিক মতো। আর এখন যেটা হচ্ছে যে ও কি একা বাচ্চা নাকি আর কোনো ভাই বোন আছে? না, ও এখন ও তো এখন 15 বছর বয়স, ওর এখন একটা বোন আছে আর একটা ভাই আছে, ওরা ছোট। তো ম্যাডাম ওদের সাথে ও খুবই খারাপ ব্যবহার করে। মানে ও আবার মুখে মুখে বলে যে তুমি কখনোই আমারে ভালো বানাইতে পারবে না, ইভেন কি তোমার বাচ্চা যে 2 জন আছে ওদেরকেও ভালো বানাইতে পারবে না। আচ্ছা, ওকে, ওরা মানে একজন কত কত ওর বয়স তো হচ্ছে এখন 15, আর ওদের বয়স কত কত? ওদের বয়স, ওর মেজো ওর বোন, ওর বয়স 6 বছর, আর আপনার ছোট ছেলে বাবু ওর বয়স 3 বছর। 3 বছর। আচ্ছা, ওদের জন্মের পরে ওর প্রতিক্রিয়াটা কেমন ছিল? ও ভাই বোন যে হলো, সেখানে ও কিভাবে নিয়েছে ব্যাপারটা? হ্যাঁ, ওদের ভাই বোনেরও ওই যে যখন ওর বোন হয়েছে তখন ওর ওই কেউ না থাকলে ওর বোনের চোখের ভিতরে হাত দিতে চাইতো, মুখে আঙ্গুল দিতে চাইতো। এমনকি এক সময় ও ওই বাচ্চার বয়স যখন 6 মাস তখন ওই লবণ এনে ওর মুখে দিয়ে দিতে চাইতো।
ওকে তখন জিজ্ঞেস করা হয়েছিল যে কি কারণে করে জিনিসটা? ওইটা ওর মজা লাগে, ভালো লাগে। এখন প্রবলেম ম্যাডাম, বাসায় তো যে কাজের বুয়া আছে, ওনার সাথে ও একা পাইলে দুষ্টামি করে, গায়ে পানি মারে, ওনার কাপড় ধরে টান মারে, এই বিভিন্ন কথা বলে। যখন এটা করে, গায়ে পানি মারলে যদি উনি রাগ করে, তখন ওর কাছে মজা লাগে, ও হাসে, সব দুষ্টামির মতো করে করে। ওই ছোট বাইরে পাইলে একটা চিমটি দেয়, তো কান্না করলে আমরা যখন কাছে যাই তখন ওর কাছে মজা লাগে, মানে ওইটার ওর মজা বুঝেছি। হ্যাঁ, সো এখন তাহলে আমাদের কাছে প্রশ্নটা কি? আমাদের আর 5 মিনিট সময় আছে। হলো ম্যাডাম, আমি ওরে ডাক্তারও দেখাইছিলাম এবার কেয়ারে, তো ওইখানে নিউরোলজি একজন ডাক্তার আছে ফারাজান দিয়া, ওনারে একবার দেখেছে, একবারই দেখা। কোন সাইকোলজিস্ট কি দেখেছেন ওকে? এবার কেয়ারে সাইকোলজি দেখে এবার কেয়ারে কিন্তু একটা শিশু বিভাগও আছে যেখানে সাইকোলজিস্টরা বসেন, শিশুদেরকে নিয়ে কাজ করেন। হ্যাঁ, ও তো শিশুই বলা যায় এখনো। ওখানে এবার কেয়ারে কিন্তু দেখানো যেতে পারে ওকে। আর ডেভেলপমেন্ট সেন্টার বোধ না, চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার আছে ওখানে, জাস্ট ওই স্যারের রুমের পাশের রুমে। আচ্ছা, ওকে। সো কাছাকাছি যেখানে যাওয়া হয়েছে ওর পাশেই একদম। তো একটু লাইনে থাকতে হবে। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? আরেকটা যেটা বলছিলেন যে আপনাদের কাছে একটু জানতে চাচ্ছিলাম, ওরে এখন আমি কি করব, মানে সেটা একটা তো আমরা বললাম যে এবার কেয়ারে চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে নিয়ে গেলে খুব ভালো হয়। আর আমাদের অতিথিদের কোনো প্রশ্ন থাকতে পারে। আমি একটু খুব দ্রুত প্রশ্নগুলো করে ফেলি। আপনি বলেছিলেন যে খিঁচুনি হয়েছিল, তার আগেই কি আপনার কাছে কখনো মনে হয়েছে যে ও যেভাবে কথা বলছিল, হাঁটছিল, সেগুলো হঠাৎ করে কমে গেছে? এই যে জ্বরটা, যে ফেব্রাইল কনভালশনের কথা আপনি বলেছেন যে খিঁচুনি, তারপর কি মনে হলো আগে থেকেই ডিলে ছিল? আচ্ছা, ওর স্ক্রিন টাইম কতটুকু, মানে কতটুকু সে মোবাইল, টিভি বা এগুলোতে কতটুকু সময় থাকে? সারাক্ষণ ও মোবাইল, ইউটিউবে সারাক্ষণ দিন রাত থাকার চেষ্টা করে। আর আছে প্রশ্ন? না, অসুবিধা নেই, আমরা আলোচনা করি। জি, এখন আমি কথা বলতেছি, এখনো সে শুনে হাসে এবং ইউটিউব দেখতেছে। হ্যাঁ, এবং সেটা অনেক আগে থেকে, ছোটবেলা থেকেই করছে, তাই তো? জি, ছোটবেলা থেকেই সে। ওকে, হ্যাঁ, আমরা আলোচনা করি। একেবারে সময় সংক্ষিপ্ত হয়ে এসছে, তো আমাদের অতিথিরা আলোচনা করবেন, একটু শুনলে ভালো হয়। তুমি প্রশ্ন করেছো যেহেতু, তাড়াতাড়ি বলে দাও কামালের জন্য। এখানে একটা ব্যাপার ম্যাডাম এসেছে, যেটা যে ওর ডেভেলপমেন্টাল ডিলে ছিল, তার মানে ওর বিকাশটা দেরিতে হয়েছে। ফ্যামিলিতে সম্ভবত একটু ওভার পারমিসিভনেস ছিল, যে ও যা যা চেয়েছে, যে রাতে গাড়ি চেয়েছে গাড়িতে ঘুরিয়ে নিয়ে এসেছে, এটা একটা জায়গা। সিবলিং রাইভালরির একটা ব্যাপার এসেছে, ওর ভাই বোন শব্দ ইউজ করবে, মানে ওর ভাই বোন যখন এসেছে তাদেরকে যে সহজে সে গ্রহণ করবে, সেটার জন্য ওকে কতটা মানসিকভাবে প্রস্তুত করা হয়েছিল। ও তাদেরকে হয়তো প্রতিযোগী হিসেবে দেখেছে এবং একটা আক্রমণাত্মক বিহেভিয়ার করেছে, বা এখন ওভারঅল যদি একটু হিংসাত্মক আচরণ করেছে। আর এখানে একটা জিনিস মনেই রাখতে হবে, যে ছোটবেলায় একটা ইন্ডিকেশন ছিল যে তার বিকাশের কিছু অসুবিধা রয়েছে, সেটা ঠিক মতো ডায়াগনোসিস বা ম্যানেজমেন্টটা হয়নি। যখন খিঁচুনি তখন ব্যবস্থা নেওয়া হয়েছে। এই জায়গাটাতে আমার পরামর্শটা থাকবে যে ওর প্রতিদিনকার রুটিনটা ঠিক করা, স্ক্রিন টাইমটা কমিয়ে আনা, কারণ এটা মনোযোগের ঘাটতি করে এবং অস্থিরতা বাড়াবে। কিভাবে সেটা হচ্ছে স্ক্রিন টাইমটা কমাতে হলে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা আসলে বাড়াতে হবে, তাকে খেলার সুযোগ বা বন্ধুদের সাথে কতটা মিশছে, বাসার পরিবেশটা নিয়ে কাজ করতে হবে। এটার একটা অ্যাসেসমেন্ট, পুরোপুরি অ্যাসেসমেন্ট প্রয়োজন হবে। এবং ওই যে তুমি এটা করো না, এটা কেন করছো, এটার একটু আমি বলবো যে কথা বলার ধরনটা পরিবর্তন করতে হবে, কারণ ওর এখন যে বয়স, তো সরাসরি নিতে পারছে না। তো সেই জায়গাটা থেকে ওর সাথে একটু বন্ধুত্বপূর্ণ আচরণ করে বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করতে হবে। সেটা ওরা যদি একটু চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে যায়, সেখান থেকে ডিরেকশন পাবে। কামাল যদি আমি মনে করি যে ও অনেক বেশি ডিস্টার্ব আছে, ওকে হয়তো অনেক বেশি ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। আগে হয়তো অনেক মানে আদর করা হচ্ছিল বা প্রশ্রয় দেওয়া হচ্ছিল, ও যা চাইছিল সেটা। কিন্তু এখন আবার কিন্তু উল্টো দিকে ওকে হয়তো কমপ্লেন করা হচ্ছে, তুমি এটা করছো কেন, এটা বকাঝকা। ওর রিয়াকশনটা সেটাই হচ্ছে অ্যাঙ্গার। সো বেস্ট হচ্ছে ওনার, যেহেতু ডেভেলপমেন্ট ডিলে পসিবলি আছে যেটুকু শুনেছি, তো একজন ভালো চাইল্ড সাইকোলজি এক্সপার্ট এবং বাবা মারও সেশন লাগবে, উনি যেখানে দেখিয়েছেন ওখানেই কিন্তু আছে, ওই সেন্টারের সাথেই আছে, ওখানে দেখালে আমার মনে হয় উনি একটা এবং ফ্যামিলি থেরাপি লাগবে। এখানে ওর চিকিৎসাটা কিন্তু শুধু এই সিমটম শুনে সেটা হবে না, ওর পরিবেশটা জানতে হবে, ওর সাথে অন্যরা কি রিয়াকশন করছে। ওর স্ক্রিন টাইম কমাতে হবে, সেটা ট্রু, বাট অ্যাট দ্য সেম টাইম মানে একই সাথে বিকল্প সে কি করতে পারে সেই ব্যবস্থাগুলো আমাকে দেখতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো এটা একজন সাইকোলজিস্ট সময় নিয়ে কথা শুনবেন, অ্যাসেস করবেন,
ওকে পুরো সার্বিক বিবেচনা করে একটা সলিউশন দিবেন। শুধু ওকে না, পুরো পরিবারকে ইনক্লুড করে চিকিৎসাটা দেওয়া। আমাদের সময় শেষ। দুজনকে অসংখ্য ধন্যবাদ। আজকে সব ছেলে আমাদের দর্শকরাই ফোন করেছেন। আগামীতে আমরা হয়তো ভিন্নতা পাবো আবার। তো তোমাদের আবার দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের একদম আছে আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু আজকের বিষয়ের সাথে বেশ কিছুটা কাছাকাছি হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যে আমাদের অনেক সময় আমরা মাদেরকে বলতে শুনি যে মানে মেয়েদেরকে বলতে শুনি যে আমি আসলে একমাত্র বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে এই বিয়েটাকে রক্ষা করে চলছি, বাচ্চাদের জন্য বিয়েটা থেকে বেরোচ্ছি না, কিন্তু আমার ভীষণ কষ্ট হচ্ছে অ্যাডজাস্ট করতে। এই যে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে বিয়েটা টিকিয়ে রাখার একটা চেষ্টা করছি, এটাতে করে সত্যিকার অর্থে বাচ্চাদের কোনো উপকার বা সন্তানদের কোনো উপকার আমরা করছি কিনা সে বিষয়ে আগামীতে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি। শুভরাত্রি।